আর ঠিক তখনই যেন বেশ আশ্চর্য লাগলো। সত্যি তো, দেহটা অস্বাভাবিক রকমের ভারী। কোনো মৃত মানুষের দেহ যে এত ভারী হতে পারে তা আমার ধারণাই ছিল না। এর আগে আমাদের দলের সঙ্গে আমিও তো কতবার মরা পোড়াতে গেছি, কিন্তু এই খেতে না পাওয়া পাগলটা মরার পরে এত ভারী হলো কি করে? বিষয়টা তখন অতটা গুরুত্ব না দিলেও আমার মনে কিন্তু ভালো ঠেকেনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতাদের, কারণ সংকেত অডিও স্টোরি এখন 1 লক্ষের পরিবার। সেই খুশিতে কিছু হাড়হিম করা ভয় আপনাদের উপহার দেব না তা কি করে হয়? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন হিমানীশ গোস্বামী সম্পাদিত অবিশ্বাস্য কাহিনী অবলম্বনে অশোক সিংয়ের কলমে একটি হাড়হিম করা ভূতের গল্প, তেঁতুলডাঙার শ্মশানে। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সুদর্শন, সৌরভ, তানিয়া, লক্ষ্মী, নীলাশিস বসু এবং আমি অরূপ। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার সৌরভ এবং আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, তেঁতুলডাঙার শ্মশানে। যে ঘটনার কথা বলতে চলেছি সেটা এক আশ্চর্য অবিশ্বাস্যকর ঘটনা। এমনটি বোধহয় কোনো বইয়ের কাহিনীতেও শোনা যায় না। ঘটনাটা ঘটেছিল আমার এক মাস্তুতো দাদা ঘোতনদার জীবনে। এই ঘটনায় আমাদের মধ্যে থেকে একজনকে হারাতে হয়েছিল। আর ঘোতনদা, না থাক, তার কথায় না হয় পরেই আসছি। গল্পটা তাহলে শুরু করা যাক। ঘোতনদা আমার থেকে প্রায় 16-17 বছরের বড়। শুধু বয়সে বড় বলে নয়, চেহারাতেও বেশ ভারিক্কি ছিলেন তিনি। ঘোতনদার চেহারা প্রথম দেখলেই বুক কাঁপে। 6 ফুট 6 ইঞ্চি লম্বা, ভুঁড়ি সগর্বে সামনের দিকে ঠেলা দিয়ে থাকে, যেন সগর্বে ঘোষণা করছে তার অস্তিত্ব। গায়ের রং মাটির মতো ঘন বাদামি, গালজোড়া বেশ থলথলে, আর মুখে চওড়া এক জোড়া গোঁপ, যেন দুটো ধনুক। চোখ দুটো ছোট ছোট, কিন্তু দৃষ্টি এমন তীক্ষ্ণ যে একবার তাকালে হাঁস মুরগি পর্যন্ত কুপোকাত। হাঁটেন একটা অদ্ভুত তাল লয়ে, যেন ভূতের বাড়িতেও ঢুকতে তার বুক ধড়ফড় করে না। ঘোতনদা প্রচণ্ড খেতে ভালোবাসতেন, তবে সাধারণ ভালোবাসা না। ঘোতনদা বলতেন খাওয়া দাওয়া নাকি একটা সাধনা। কারুর বাড়িতে গন্ধ এলেই বলতেন, এই ডালনা রাঁধছ বুঝি, একটু চেখে দেখি। তাঁর প্লেট মানেই 5 রকম ভাজা, 3 রকম তরকারি, আর শেষ পাতে পায়েস না হলে তার ঘুমই আসত না। হাঁসের মাংস আর খাসির কালিয়া ছিল তার প্রাণ। মাঝরাতে একা বসে কচু পাতায় মোড়া তেলে ভাজা চপ খেতে খেতে ভূতের গল্প শুনতে ভালোবাসতেন, তবে ভয় পেতেন না একটুও। ভূত, ওরা তো আমারে দেখলে পালায়, বলতেন ঘোতনদা। গ্রামে কেউ যদি বলে ওই পুকুর পাড়ে নাকি রাতে কান্নার আওয়াজ শোনা যায়, ঘোতনদা তখনই লাঠি হাতে বেরিয়ে পড়তেন আর বলতেন, কান্না শুনবি, চল চা খেতে খেতে শুনি। একবার শ্মশানপাড়া থেকে ফিরলেন রাত 2টোয়, হাতে 2টো ইলিশ আর 1 বোতল সর্ষের তেল। মাসির তো চক্ষু চড়ক গাছ। ঘোতন, তোর কাণ্ডজ্ঞানের বলিহারি, এত রাতে ইলিশ ঝুলিয়ে নিয়ে আসলি সেই শ্মশানপাড়া থেকে? রাম রাম রাম। ঘোতনদা মুচকি হেসে বললেন, তোমার ভূতেরাই তো বলল যে সর্ষে তেল না নিয়ে গেলে ইলিশ জমে না। ঘোতনদা লেখাপড়ায় কিন্তু তেমন ভালো ছিলেন না, তবে পরীক্ষার দরজাগুলো কোনো মতে পেরিয়ে যেতেন। কিন্তু অন্য সব বিষয় তার জুড়ি মেলা ভার ছিল। প্রচণ্ড সাহসের সঙ্গে সঙ্গে খেলাধুলোয়, গাছে চড়ায়
তার দোসর খুঁজে পাওয়া যেত না। তার সঙ্গে যোগ হয়েছিল পরোপকার মনোবৃত্তি। ওই দুর্জয় সাহস আর পরোপকারী নেশায় তাকে জীবনে মাঝে মাঝে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ওইসব তিনি থোড়াই কেয়ার করে নিজের আদর্শেই চলতেন। সেই আদর্শ থেকে তাকে কোনো মতেই সরানো যেত না। এই পরোপকার বা সমাজসেবা যাই বলি, ঘোতনদার ঘাড়ে কেউ জোর করে কিন্তু কখনো চাপিয়ে দেয়নি। ঘোতনদা নিজেই এসে আগ বাড়িয়ে সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে হাসি মুখে নিতেন। আর এই সব কাজে তার অন্য 3 জন সঙ্গীও ছিলেন ওই গ্রামের অপর 3 জন, ঘোতনদার খুব ঘনিষ্ঠ বন্ধু মানিক, অমিয় আর ভোলা। ঘোতনদার সুবাদে ওই 3 জনকেও আমরা দাদা বলেই ডাকতাম। ওই 4 জনের মনের মিলও ছিল খুব। যখন যেখানেই হোক না কেন ওই 4 জনকে দেখা যেত একসঙ্গে। আমাদের বাড়িতে কতবার এসেছিলেন, গল্প গুজব হইহুল্লোড়ে মাতিয়ে রাখতেন আমাদের বাড়ি। সে যাই হোক, এই কাহিনী শুরু করার আগে একটা কথা এখানে বলে রাখা ভালো। এই ঘটনাটা আমি শুনেছিলাম মানিকদার মুখে। সে আজ প্রায় কতদিন হয়ে গেল, তবুও সেই রাতে ওই 4 জনের ভয়াবহ অভিজ্ঞতা ও তার করুণ পরিণতির কথা আমি আজও ভুলতে পারিনি। মনে হয় যেন এই সেই দিন ওই 4 জন বন্ধুর জীবনে নেমে এসেছিল এমন এক রহস্যময় নাটকীয় পরিবেশ, যার ব্যাখ্যা আজও কেউ করতে পারেনি। মানিকদার মুখে যেমনটি আমি শুনেছিলাম, ঠিক তেমনটি হুবহু আমি তোমাদের কাছে বলছি। ঘটনাটা ঘটে যাওয়ার পরে বেশ কয়েক মাস কেটে গেছে। উত্তেজনা অনেকটা থিতিয়ে এসেছে। লোকের মুখে মুখে ওই বিষয়ে আলোচনা তখন প্রায় শোনা যায় না। ঠিক সেই সময় একদিন মানিকদা এলেন আমাদের বাড়ি। অনেকদিন পরে মানিকদাকে পেয়ে আমরা ভাই বোনে উৎফুল্ল হয়ে উঠলাম। যদিও দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম মানিকদার চোখের দৃষ্টি তখনও স্বাভাবিক হয়ে আসেনি। দু চোখে তখনও রয়েছে উদ্ভ্রান্তের মতো চাউনি। আমি আরো লক্ষ্য করলাম কথা বলতে বলতে মানিকদা মাঝে মাঝে হঠাৎ চুপ করে যান, আনমনে কি যেন ভাবতে থাকেন। চেহারাও আগের থেকে বেশ রোগা হয়ে গেছে। যাই হোক, মানিকদা বাড়িতে আসতে তাকে খুব যত্ন আত্তি করে আমরা বাড়ির মধ্যে নিয়ে গেলাম। আমাদের সদর ঘরের চেয়ারে বসতে বসতে গম্ভীর গলায় মানিকদা বললেন, কিরে, তোরা সবাই ভালো আছিস তো? আমরা সমস্বরে বললাম, হ্যাঁ মানিকদা, আমরা সবাই ভালো আছি। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি আজ কতদিন পরে এখানে এলেন? মানিকদা আমার কথা শুনে ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ, তা বেশ কয়েক মাস পরেই এলাম বটে। এই বলে আমাদের সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে তারপর দীর্ঘশ্বাস ফেললেন। আমি কিছুক্ষণ ইতস্তত করে শেষকালে মরিয়া হয়ে বলেই ফেললাম, আচ্ছা মানিকদা, সেই রাত্রির ঘটনার কথা আমাদের কিছু বলবেন? আমার কথা শুনে মানিকদা শিউরে উঠে বললেন, কেন, তোরা কিছু শুনিসনি? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ তা শুনেছি বটে, কিন্তু সে তো অন্য লোকের মুখে। সেই ঘটনার পরে আপনার বা অমিয়দার সঙ্গে তো আর দেখা হয়নি। আপনারা তখন অসুস্থ হয়ে ডাক্তারের চিকিৎসায় ছিলেন। আর আমিও সেই ঘটনার পরে মাসিমার বাড়িতে খুব একটা যাই না। তাই আজ যখন আপনার দেখা পেলাম, তখন সেই রাতের ঘটনাটা আপনার নিজের মুখ থেকেই একবার শুনতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার আবদার শুনে মানিকদা বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর ধীরে ধীরে আমাদের লক্ষ্য করে বললেন, তোরা যখন এত করে ধরেছিস তখন তো বিষয়টা বলতেই হয়। ঠিক আছে, শোন তাহলে বিষয়টা প্রথম থেকেই বলি। এই বলে মানিকদা চেয়ারটায় নড়ে চড়ে বসলেন। আমি ও আমার ভাই বোনেরাও মানিকদাকে ঘিরে কেউ বসে কেউ দাঁড়িয়ে উদ্গ্রীব হয়ে রইলাম সেই রোমাঞ্চকর কাহিনী শোনার অপেক্ষায়। মানিকদা বলতে শুরু করলেন, আষাঢ়ের মাঝামাঝি সময় মেঘে ঢাকা আকাশ, চারিদিকে যেন একটা নরম ধোঁয়ায় মোড়া। দূরে তাল গাছগুলো কুয়াশার মতো ঝাপসা লাগছিল।
মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার আলোয় গোটা গ্রামের মুখখানা যেন দেখা যাচ্ছে, আবার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আমি ঘরের জানলাটা খুলেই বসেছিলাম, কিছু পুরনো বইপত্র আর কিছু পুরনো চিঠি ঘাঁটছিলাম। মাঝে মাঝে জানলা দিয়ে তাকাচ্ছিলাম বাইরের দিকে। বাড়ির সামনের পুকুরটা তখন কালো কালি হয়ে আছে, মাঝে মাঝে জলের উপর টুপটাপ শব্দ হচ্ছে। মাঠ ঘাট ফাঁকা, কেবল মাঝে মাঝে কোনো গরুর গলার ঘন্টার আওয়াজ ভেসে আসছে। তোরা তো জানিস আমাদের গ্রামটা বেশি লোকবসতি নেই, তাই সন্ধ্যের পরেই রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে আসে। তারপরে বৃষ্টির দিন, লোকজন সন্ধ্যের আগেই যে যার ঘরে ঢুকে পড়েছে। তাই রাত গভীর হওয়ার আগেই আমাদের গ্রামটায় গভীর এক নীরবতা নেমে আসে। পড়াশুনোটা বেশ জমে উঠেছিল। এমন সময় শুনলাম বাড়ির বাইরে থেকে আমার নাম ধরে কে ডাকছে। মানিক, মানিক বাড়ি আছিস? আমি ঘোতনের গলার শব্দ পেয়ে আমি পড়া থামিয়ে টেবিলের উপরে রাখা ঘড়িটা দেখলাম, রাত 7:30 বাজে। বর্ষাকাল, তাই 7টা বাজতে না বাজতেই বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে। ঘোতনের গলার শব্দ শুনে বাইরে বেরিয়ে দরজার কাছে এসে দাঁড়ালাম। কিরে, কি ব্যাপার? আর বলিসনি মানিক, একটা বড্ড ঝঞ্ঝাটে পড়ে গেছি, তাই তোর কাছে ছুটে এলাম। আরে বিনা ঝঞ্ঝাটে তোর কোন দিনটাই বা কাটে বলতো? সে যাই হোক, কি ব্যাপার খুলে বলতো। তার আগে ঘরে আয়, ঘরে আয়, বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে। ঘোতন আমায় বাধা দিয়ে এক নিঃশ্বাসে বলল, না না, এখন বসবার একেবারে সময় নেই ভাই। ভোলা আর অমিও এতক্ষণে বোধহয় বাঁশ কেটে খাটুলি তৈরি করে ফেলেছে। শ্মশানে যাওয়ার জন্য আর কাউকে সামনে পেলাম না, তাই কাল তো তোর ইন্টারভিউ আছে জেনেও তোকে ডাকতে এলাম। চল ভাই, আর দেরি করিসনি, কাকিমার কাছ থেকে পারমিশনটা আদায় করে নিয়ে আমার সঙ্গে এক্ষুনি চল। ঘোতনের কথা শুনে আমি তো প্রায় আকাশ থেকে পড়লাম। অবাক হয়ে বললাম, মায়ের কাছে অনুমতি না হয় নিয়ে তোর সঙ্গে শ্মশানে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা কি? কে মারা গেছে? বা আমাদের গ্রামে তো এখন কোনো মরণাপন্ন রোগীর খবর কানে আসেনি। না না, আমাদের গায়ের কেউ নয়। আরে ওই যে সেই পাগলটা, যে কদিন আগে ওই ভাঙা শিব মন্দিরে আস্তানা গেড়েছিল, সেই ব্যাটা মারা গেছে। ইস, আরে পাগলটা মরে গেল। আচ্ছা ঠিক আছে, তুই একটুখানি দাঁড়া, আমি তোর সঙ্গে বের হচ্ছি। শুধু ব্যাপারটা মাকে একবার জানিয়ে আসি। এই বলে ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে ঘোতন আমাকে বাধা দিয়ে বলল, কিন্তু তোর ইন্টারভিউয়ের কোনো ক্ষতি হবে না তো? কালকে তো তোর ইন্টারভিউ আছে। না না, ও তো কাল বেলা 2টোর পর হওয়ার কথা আছে। আমি সময়টা ম্যানেজ করে নিতে পারবো, তুই চিন্তা করিস না। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। এই বলে আমি বাড়ির মধ্যে চলে গেলাম। এতক্ষণ একভাবে বলতে বলতে মানিকদা হঠাৎ চুপ করে গেলেন। আমরাও মানিকদার মুখের দিকে তাকিয়ে চুপ করে রইলাম। দেখলাম মানিকদার ভাবুক চোখের দৃষ্টি খোলা জানালার গণ্ডি ছাড়িয়ে দূরে আকাশের সুদূরে কোথায় যেন হারিয়ে গেছে। কতক্ষণ এইভাবে চুপ করে বসে থেকে হঠাৎ তিনি যেন চমকে ফিরে এলেন নিজের মধ্যে। বাইরের দৃষ্টিটাকে ঘুরিয়ে আমাদের উপরে নিয়ে এসে তিনি ফের ধীরে ধীরে বলতে লাগলেন, তোরা তো দেখেছিস আমাদের গ্রামের শেষ সীমানায় ওই পরিত্যক্ত শিব মন্দিরটা কতকাল যে বুনো আগাছার জঙ্গলের মধ্যে পড়ে আছে তা কেউ জানে না। ওর মধ্যে অনেককাল ধরেই কোনো বিগ্রহ নেই, তাই সংস্কারের অভাবে ওটা একরকম ভেঙে চুড়ে পড়েই আছে। তাছাড়া গ্রামের শেষ সীমানায় বলে ওদিকটা কেউ বড় একটা যাতায়াত করে না। একদিন হঠাৎ একটা পাগল কোথা থেকে এসে ওই শিব মন্দিরে আস্তানা গাড়ল। ওই পাগলটাকে মাঝে মধ্যেই গ্রামের মধ্যে ঘুরতে দেখা যেত, এখানে ওখানে খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি, ওই পাগলটার বাঁ পা ছিল খোঁড়া, পা টেনে টেনেও হাঁটত। বৃষ্টি তখন অনেকটাই কমে এসেছে, তবে আকাশটা এখনো ভারী। হাঁটু সমান কাদা জল মারিয়ে আমরা ধীরে ধীরে হাঁটছি। ঘোতনের হাতে একটা 3 ব্যাটারির টর্চ, ভারী কিন্তু আলোটা বেশ ভালো। কাদামাখা পথের মাঝে মাঝে যখন টর্চের আলো ফেলি
তখন পোকামাকড় আর ব্যাঙগুলো লাফিয়ে পালাচ্ছে। মাঠের দুধারে দূরে কোথাও একটা পেঁচা ডাকছে। হাঁটতে হাঁটতে ঘোতনের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সেই পাগলটা মরল কি করে রে? আমার প্রশ্নটা শুনে ঘোতন একটু থমকে গেল, তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলল, সেটাই তো আশ্চর্যের বিষয় ভাই, কে জানে কি করে পাগলা মরল। তবে ঘোতন যেটা বলল সেটা শুনে বেশ অবাকই হলাম। সেদিন বিকেলে আমাদের গ্রামের ছিড়ু মোড়ল তার হারানো বাছুরটা খুঁজতে খুঁজতে ওই ভাঙা শিব মন্দিরটার কাছে চলে যায়। শিব মন্দিরের আধ ভাঙা কপাটের পাল্লা দুটো ভেজানোই ছিল। মন্দিরটা দেখে হঠাৎ ছিড়ু মোড়লের পাগলটার কথা মনে পড়ল। পাগলটা তো ওখানেই থাকে, নানা জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, ও হয়তো বাছুরটার খোঁজ দিতে পারবে। এই ভেবে ছিড়ু মোড়ল ভেজানো পাল্লা দুটো ঠেলে ভাঙা ঘরটার মাঝে চোখ দিতেই চমকে উঠল। দেখল আলো আঁধারে ঘেরা সেই ঘরটায় একটা কোণে বেশ কিছু ছেঁড়া ময়লা কাপড় চোপড়ের মাঝখানে পাগলটা চিত হয়ে মরে পড়ে আছে। এক ঝলক দেখেই ছিড়ু মোড়ল বেশ বুঝতে পারল পাগলটা 2-1 দিন আগেই মারা গেছে। তার শরীর ফুলে ঢোল হয়েছে এবং সেখান থেকে বেশ দুর্গন্ধ ছড়াচ্ছে। এই রকম নির্জন পরিবেশে হঠাৎ একটা বাঁশি মোড়ার সামনাসামনি পড়ে ছিড়ু মোড়ল তো বেশ ভয় পেয়ে যায়। বাছুর খোঁজা তখন তার মাথায় উঠেছে। পড়ি কি মরি বলে সে সেখান থেকে ছুট লাগায় গ্রামের দিকে। ছুটতে ছুটতে হঠাৎ সে রাস্তায় ঘোতনের দেখা পায়, আর ঘোতন ছিড়ুর মুখে সবকিছু শুনে ওই পাগলের মৃতদেহ সৎকারের জন্য তৎপর হয়ে ওঠে। নাইবা হলো সে গ্রামের লোক, হলোই বা সে পাগল, তবুও সে এখন একটা মৃতদেহ। শিয়াল কুকুরের খোরাক হবে। ঘোতন এটা কোনো রকমই সহ্য করতে পারেনি। তাই সে অপর 2 বন্ধু ভোলা আর অমিয়র সঙ্গে দেখা করে তাদের নিয়ে ওই শিব মন্দিরে যায়। ভোলা আর অমিয়কে বাঁশ কেটে মৃতদেহ বহনের জন্য খাটুলি তৈরি করতে বলে সে আমার কাছে আসে। রাস্তায় যেতে যেতে ঘোতনের মুখে এতক্ষণ আগের ঘটনাগুলো শুনছিলাম। বর্ষার রাতে চারিদিকটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে, শরীরটা কেমন যেন শিরশির করছিল। ঘন আগাছার জঙ্গলে ভরা, পায়ে চলা সুড়ি পথ, মাঝে মাঝে ঘোতনের হাতের টর্চের আলোটা এদিকে ওদিকে দুলছে। চারিদিকে শুধু ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে দূরে বনের ভেতর থেকে শিয়ালের চিৎকারও ভেসে আসছে কানে। এই বলে মানিকদা আবার হঠাৎ চুপ করে গেলেন। আমি মানিকদার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পরে ধীরে ধীরে বললাম, তারপর কি হলো মানিকদা? আমার গলার আওয়াজের শব্দে মানিকদা কেমন যেন চমকে উঠে আমার দিকে চোখ দুটো বড় বড় করে বললেন, হ্যাঁ কি বলছিস? বলছি তারপর কি হলো মানিকদা? মানিকদা আবার চুপ করে থেকে তার কাহিনী থেকে খুঁজে নিয়ে ফের বলতে শুরু করলো। শিব মন্দিরে পৌঁছে দেখলাম একটা কালি পড়া জ্বলন্ত লণ্ঠনের সামনে বসে ভোলা আর অমিয় সদ্য কেটে আনা কাঁচা বাঁশ দিয়ে খাটুলি তৈরি করছে। খাটুলিটা প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের দেখে ভোলা বলে উঠল, আমিও ওই যে ওরা এসে গেছে দেখ। কি রে ঘোতন, মানিককে নিয়ে এলি আর কাউকে পেলি না? না রে, এত তাড়াতাড়ি কাউকে জোগাড় করতে পারলাম না। তাছাড়া মানিকও রাজি হয়ে গেল। ওরা তো দেখছি খাটুলিটা বেঁধে ফেলেছিস। ঘোতনের মুখের কথা কেড়ে নিয়ে অমিয় বলল, নে আর দেরি করে ঠিক হবে না, তাড়াতাড়ি ফিরতে হবে তো। তারপরে যা বাদলা শুরু হয়েছে, বৃষ্টিটা এখন যা একটু ধরে এসেছে এই রক্ষা, এখন কাঠ জ্বললে হয়। শিব মন্দিরের যে ঘরটায় পাগলটা মরেছিল সেই ঘরটার দিকে যেতে যেতে ঘোতন আমাদের বলল, আয় মরাটা নিয়ে আসি, আর বেশি দেরি করা যাবে না। ভোলা, টর্চটা দে তো। এই বলে টর্চের আলো জেলে
ঘুতুন ঘরটার ভেতরে ঢুকলো। আমরাও তিনজনে গেলাম তার পেছন পেছন। মন্দিরটা একেবারে ভাঙাচোরা, দুপাশের দেওয়ালের গায়ে সিমেন্টের পলিশ খসে পড়েছে। দেয়ালের গায়ে কোথাও লতা পাতা জড়িয়ে আছে, কোথাও আবার ইঁদুরের গর্ত। আমরা যখন ভেতরে ঢুকলাম, একটা গুমোট সোদা গন্ধ নাকে এসে লাগলো, যেন অনেক দিনের জমে থাকা ঘামে ভেজা কাপড় আর ধুলোর গন্ধ একসাথে মিশে আছে। ভেতরটা একেবারে নিকষ কালো অন্ধকার। শুধু আমাদের টর্চের আলোয় ধরা পড়ল কয়েকটা ছিঁড়া জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝের ওপর, আর তাদের ঠিক মাঝখানে একটা কোণার দিকে পড়ে আছে সেই পাগলটার নিষ্প্রাণ নিথর দেহ। ফুলে একেবারে ঢোল হয়ে গেছে শরীরটা, চোখ দুটো আধ খোলা, আর গায়ের রংটা কেমন যেন কালচে হয়ে গেছে, যেন রক্ত জমাট বেঁধে চামড়ার তলায় চুপ করে বসে আছে। চারপাশে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। কেবল মাঝে মধ্যে টিনের চালের উপর জমে থাকা জল ফোঁটা ফোঁটা হয়ে নিচে পড়ছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। টর্চের আলোয় দেখলাম পাগলটার মৃতদেহটাকে। এক পলক দেখেই বুঝে গেলাম বেশ কয়েকদিনের বাসি মরা। এই জন্য পাগলটাকে বেশ কয়েকদিন আমাদের গ্রামে দেখা যায়নি। কিন্তু পাগলটা যে কিভাবে মরল কিছুতেই বুঝে উঠতে পারলাম না। নেহাত মন্দিরের কপাটটা বন্ধ ছিল, না হলে শিয়াল কুকুরে হয়তো এতক্ষণ ছিঁড়ে ছিঁড়ে খেত। মৃতদেহটা থেকে অসহ্য রকমের দুর্গন্ধ ছাড়ছিল। আমাদের সকলের কাছে একটা করে গামছা ছিল, তাই কোনো রকমে জড়িয়ে আমরা নাক ঢেকে নিলাম। দেহটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য ভোলা আর অমিয় দুজনে দুদিক থেকে দেহটাকে ধরে তুলতে লাগলো, কিন্তু কিছুটা তুলেই অমিয় বলে উঠল, আরে বাপরে, দেহটা কি ভারী রে। মানিক, তুইও হাত লাগা। ওর কথা শুনে আমরা ওর সঙ্গে হাত লাগালাম, আর ঠিক তখনই যেন বেশ আশ্চর্য লাগলো। সত্যি তো, দেহটা অস্বাভাবিক রকমের ভারী। কোনো মৃত মানুষের দেহ যে এত ভারী হতে পারে তা আমার ধারণাই ছিল না। এর আগে আমাদের দলের সঙ্গে আমিও তো কতবার মরা পোড়াতে গেছি, কিন্তু এই খেতে না পাওয়া পাগলটা মরার পরে এত ভারী হলো কি করে? বিষয়টা তখন অতটা গুরুত্ব না দিলেও আমার মনে কিন্তু ভালো ঠেকেনি। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। যাই হোক, ঘোতনও শেষে এসে আমাদের সঙ্গে যোগ দিল। এক হাতে ধরা টর্চটা রেখে আর এক হাতে আমাদের সাহায্য করতে লাগলো। এইভাবে কোনো রকমে আমরা চারজন ওই পাগলটার মৃতদেহ শিব মন্দিরের বাইরে নিয়ে খাটুলিতে রাখলাম। দেহটা খাটুলির সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে খাটুলির পাশে বসে পকেট থেকে একটা বিড়ি বের করে ভোলা বলল, জীবনে তো মরা পোড়ানোর কাজ কম করিনি। মরা মানুষের দেহ যে এত ভার হয় জানা ছিল না। এই মরাটাকে শ্মশান পর্যন্ত নিয়ে গিয়ে আর কাজ নেই। যা ভারী, একে এখানেই কোথাও সুবিধা মতো জায়গায় পোড়ালে কেমন হয়? তুই ঠিকই বলেছিস কথাটা। আমিও ভাবছিলাম, এমন ভারী মরা আমি এর আগে কখনো দেখিনি ভাই। একে গ্রামের শ্মশানে চারজনে বয়ে নিয়ে যেতে গেলে বেশ কষ্ট হবে, বুঝতে পারছি। তার চেয়ে আমি বলি কি, ওই ওই পাশের ওই খালের ধারে পোড়ানোর ব্যবস্থা করা হোক। আবার তোরা কি বলিস? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, ওকে এখানেই পোড়ানো হোক। গ্রাম পর্যন্ত আর টেনে নিয়ে গিয়ে কাজ নেই। আমাকে আবার কাল খুব ভোরে উঠতে হবে। পোড়ানোর ব্যাপারটা যত তাড়াতাড়ি মিটে যায় আমার পক্ষে ভালো। পুরনো শিব মন্দিরের আগে আমাদের গ্রামের পাশ দিয়ে একটা খাল
পূর্ব পশ্চিমে চলে গেছে। খালটার দুপাশে কিছু আবাদি এবং কিছু অনাবাদি জমি আছে। ওই জমিগুলোর আশেপাশে ঘিরে রয়েছে নানা আগাছার সঙ্গে বাবলা, বট, অশ্বত্থ আর বুনো আম জাম গাছের জঙ্গল। আমরা চারজনে পরামর্শ করে শেষে পাগলটার মৃতদেহ ওই রকম একটা অনাবাদি জমিতে দাহ করতে নিয়ে চললাম। ওই জায়গাটাকে অনেকে বলে তেঁতুলডাঙ্গা। শিব মন্দির থেকে ওই জমিটা খুব একটা দূরে নয়, কিন্তু ওইটুকু পথে ওই মৃতদেহকে বয়ে নিয়ে আসতে আমাদের মতো চারজন যুবকের হিমশিম খেতে হলো। ওই রকম প্রবল বর্ষার রাতে শিরশির ঠান্ডার মাঝেও আমাদের সকলেই একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে উঠেছি। একটু পরপরই থেমে পড়ছি, কখনো গাছতলায়, কখনো কাদার মাঝে মরা নামিয়ে রেখে হাঁপাচ্ছি। গায়ে তখনও বৃষ্টির জল পড়ছে হালকা ঝিরিঝিরি ধারায়। রাত তখন আন্দাজ 10টা হবে। জমির মাটি তখন পিচ্ছিল কাদায় ভরা, পা ফেললেই গলে যাচ্ছে। হাঁটতে গিয়ে বারবার পিছলে পড়ার মতো অবস্থা। তারপর আবার উঠে দাঁড়াচ্ছি। আচমকা হঠাৎ শুনলাম ঝোপ জঙ্গলের আড়াল দিয়ে একটা বিকট শব্দ। আমি থমকে গেছি দেখে ভোলা একটু হেসে বলল, ভয় পাস না মানিক, শিয়ালের ডাক। বেটারা ঝোপে ঝাড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে বসে আছে। শুধু কাদার উপরে আমাদের পায়ে চলার শব্দ, আর সেই সঙ্গে দূর থেকে ভেসে আসা শিয়ালের চিৎকার। এই নিয়েই আমরা হাঁটছি। এরকম অস্বাভাবিক রকমের ভারী মরার জন্য আমরা আশ্চর্য হয়ে উঠলেও তা নিয়ে কিন্তু পথে আলোচনা করিনি। যাই হোক, সেই অন্ধকারের দুর্যোগের রাতে আমরা একটা টর্চ আর একটা কালি পড়া লণ্ঠনের আলোয় ঝোপ জঙ্গল আগাছা মারিয়ে কোনো রকমে এসে পৌঁছালাম সেই তেঁতুলডাঙ্গায়। সেখানে মৃতদেহ শুদ্ধ খাটুলিটা নামিয়ে রাখতে রাখতে ঘোতন গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল, ও ভোলা আর অমিয় মরা আগলে থাকুক। আমি আর মানিক ওই দিকের জঙ্গলটা থেকে দেখি কিছু শুকনো কাঠ পাওয়া যায় কিনা। এই কথা শুনে ভোলা বলল, না না, তাতে বরং দেরি হবে। তোরা বরং তিনজনে যা, আমি একাই এখানে থাকছি। আমি বললাম, সে কি রে, এই অন্ধকার রাতে এরকম জায়গায় একটা অচেনা মরাকে আগলে তুই একা থাকবি? ভয় করবে না? আমার কথা শুনে ভোলা মুখ ঝামটা দিয়ে বলল, মেলা বকিস রে তো মানকে, একে তো দেরি হয়ে যাচ্ছে। যা, তোরা তিনজনে গিয়ে যা হোক কিছু কাঠ জোগাড় করে নিয়ে আয়। ভোলা যে একটু একগুঁয়ে তা আগেও দেখেছি। অগত্যা লণ্ঠনটা তার কাছে রেখে আমরা তিনজনে এগিয়ে চললাম সামনে জঙ্গলটার দিকে। ঘোতন এগিয়ে চলল তার হাতে টর্চটা জ্বালিয়ে, আর আমরা দুজন দুটো কাঠারি নিয়ে তার পেছন পেছন চললাম। খানিক দূরে এগিয়ে আমি একবার পেছন ফিরে তাকিয়ে দেখলাম লণ্ঠনের আবছা আলোর মাঝে খাটুলিটা সামনে রেখে ভোলা বসে আছে আমাদের দিকে তাকিয়ে। তখন কি আর জানতাম যে ভোলার সঙ্গে আমাদের সেই শেষ দেখা। তাহলে ওকে এমন করে ফেলে আমরা নিশ্চয়ই কাঠ কাটতে যেতাম না। যাকে যা বলছিলাম, রাতের নিস্তব্ধতা ভেঙে আমার আর অমিয়র হাতের দুটো কাটারি পড়ছিল একটা বুড়ো আম গাছের দুটো মোটা ডালের উপর। গাছটা থেকে কিছু দূরে দাঁড়িয়ে ঘোতন মাঝে মাঝে টর্চটা জেলে দেখে নিচ্ছে ডাল দুটো কতখানি কাটা হলো। গাছ কাটার খটখট শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। রাত বাড়ছে, চারিদিকে বাড়ছে ঝিঝি পোকা আর শিয়ালের ডাক। মাঝে মাঝে আকাশটা গুড়গুড় করে উঠছে। ডাল কাটতে কাটতে মাথার উপরে তাকিয়ে দেখলাম
মাঝে মাঝে ঘন পাতায় ঘেরা গাছপালার ফাঁক দিয়ে নিকষ কালো আকাশের টুকরো টুকরো বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাগুলো বারবার যেন নীল চোখে পৃথিবীর দিকে তাকিয়ে আছে, তারপর আবার মেঘে ঢেকে যাচ্ছে। ওরা যেন আসন্ন কোনো বিপদের ইঙ্গিতে নিথর হয়ে গেছে। তারই সঙ্গে বুঝি ভয় পেয়েছে বাতাসও, সেটাও এখন আর বইছে না। ঘুতুন আমাদের দিকে তাকিয়ে বলল, নে একটু তাড়াতাড়ি হাত চালা, ওদিকে ভোলা একা বসে রয়েছে অনেকক্ষণ। ঘুতুনের কথা বলা প্রায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাতের নীরবতা ভেঙে খান খান করে দিল একটা ভয়ার্ত গলার আর্তনাদ। এই রক্তহীন করা আর্তনাদটা একবার মাত্র উঠেই থেমে গেল, আর গলাটা শোনার সঙ্গে সঙ্গে ঘুতুন উত্তেজিত হয়ে বলে উঠল, ও কি ওরে, ও যে ভোলার গলার শব্দ। ও ভয় পেল কেন? এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে যেদিকে আমরা ভোলাকে মৃতদেহটা পাহারায় রেখে এসেছিলাম সেই তেঁতুলডাঙ্গার মাঠের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলো ঘুতুন। আমরাও গাছ কাটা থামিয়ে তাকে অনুসরণ করতে করতে রুদ্ধশ্বাসে ছুটতে লাগলাম ঝোপঝাড় দিয়ে মাঠের মাটির চাঙড়ে হোঁচট খেতে খেতে সেই তেঁতুলডাঙ্গার মাঠের দিকে। কয়েক মিনিটের মধ্যেই সেই অনাবাদী জমিটায় পৌঁছে গেলাম, আর সেখানে পৌঁছেই আমরা তিনজনে একসঙ্গে চমকে উঠে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখলাম জ্বলন্ত লণ্ঠনটা মাটিতে উল্টে পড়ে আছে, তখনও দপদপ করে জ্বলছে। আর সেই আবছা আলোয় আরো দেখলাম লণ্ঠনটা থেকে কিছুটা দূরে মাটিতে ভোলা ঘাড় গুঁজে পড়ে আছে। চোখ দুটো তার অস্বাভাবিকভাবে ঠিকরে বেরিয়ে এসেছে। দেখলেই বুঝতে পারা যায় তার দেহে আর প্রাণ নেই। ভয়ঙ্কর কিছু দেখে ভীষণ ভয় পেয়ে ছুটে পালাতে গিয়ে মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে প্রাণটা হারিয়েছে। এই রোমহর্ষক হৃদয় বিদারক দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য আমরা তিনজনেই যেন পাথরে পরিণত হলাম। হঠাৎ আমার দৃষ্টি কিছু দূরে অন্ধকারের মাঝে পড়ে থাকা খাটুলিটার উপরে পড়তেই একটা আর্তনাদ আমার গলা ছেড়ে বেরিয়ে এলো। আমার দৃষ্টিকে অনুসরণ করে ঘুতুনের হাতে টর্চের আলো খাটুলির উপরে পড়তেই আমরা পরিষ্কার দেখতে পেলাম খাটুলিটা শূন্য। মৃতদেহটা সেই খাটুলির উপরে নেই, কেবলমাত্র মৃতদেহ বাঁধার দড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে আমাদের তিনজনেরই বোধ শক্তি লুপ্ত হয়ে এলো। এ কি করে সম্ভব? একটা পুরনো বাঁশি মরা যেটা শক্ত দড়ি দিয়ে খাটুলির সঙ্গে বাঁধা, সেটা নিজে থেকেই কোথায় গেল? আর দড়িগুলোই বা অমন ভাবে ছিল কে? মৃতদেহটার খুঁজে ঘুতুনের হাতে টর্চের আলোটা আশেপাশে ঝোপঝাড়ের উপর দিয়ে দ্রুত ঘুরে গেল। এই সময় আমাদের সকলেরই একসঙ্গে নজরে এলো একটা জিনিস, আর সেই জিনিসটা দেখে আমাদের গায়ের রক্ত হিম হয়ে এলো। আমাদের থেকে বেশ কিছুটা দূরে একটা ঝোপের মাঝে একটা বিশাল ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ক্ষণিকের জন্য পরিষ্কার না দেখতে পেলেও শুধু অন্ধকারের মধ্যে দেখতে পেলাম দুটো হলুদ চোখ। মূর্তিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল অন্ধকারে, কিন্তু আমরা স্পষ্ট দেখলাম মূর্তিটা তার বাঁ পাটা টেনে টেনে চলছে। এই দেখে ঘুতুন একটা চিৎকার ছেড়ে সেই মূর্তিটাকে লক্ষ্য করে ছুটে যেতে চাইল।
আমি আর অমিয় তাকে জাপটে ধরে ভয় বিহল কণ্ঠে বললাম, যাস না, যাস না ঘোতন, যাস না। কিন্তু কে শোনে কার কথা? ঘোতনের গায়ে তখন হাতির বল। আমাদের দুজনকে এক ছটকায় ঠেলে ফেলে দিয়ে সে চিৎকার করে উঠল। তারপর ওই ঝোপটার দিকে ফিরে উন্মাদের মতো ছুটে চলল, ওই মিলিয়ে যাওয়া ছায়া মূর্তিকে লক্ষ্য করে। তারপর দেখতে দেখতে ঘোতনের টর্চের আলো চাপা পড়ে গেল ওই ঝোপ জঙ্গলের আড়ালে। এই ঘটনার আকস্মিকতায় আমরা দুজনে পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইলাম। কি করব ভেবে পাচ্ছি না, তবে এই মুহূর্তে ঘোতনকে আমাদের অনুসরণ করে যাওয়া উচিত কিনা এই কথা আমি অমিয়কে জিজ্ঞেস করতে যাচ্ছি, এমন সময় ওই ঝোপটার মধ্যে জেগে উঠল একটা অমানসিক হাসি। রক্ত জল করা সেই হাসির শব্দ যেন নরকের গর্ভ থেকে জেগে উঠে রাতের নীরবতাকে ভেঙে খান খান করে দিল। আকাশে বাতাসে সেই বিভৎস হাসি। চরাচর যেন চমকে উঠল সেই হাসির শব্দে। নিমেষের গতি যেন স্তব্ধ হয়ে গেল সেই শব্দের ভয়াবহতায়। আমাদের পা মাটিতে আটকে গেল। আমরা দুজনে বিস্ফারিত চোখে সেই ঝোপটার দিকে চেয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। ওই হাসির শব্দটা যেমন আকস্মিকভাবে উঠেছিল, তেমনি থেমে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই। একটা পাথরের মতো দম বন্ধ করা কঠিন নীরবতা চেপে বসল সেই অন্ধকারের মাঝে। আমরা প্রতি মুহূর্তেই উন্মুখ হয়ে বসে রইলাম ঘোতনের গলার শব্দ শোনার জন্য। কিন্তু না, তার কোনো আর্তনাদ না কোনো মুখের শব্দ, কিছুই ভেসে এলো না ওই ঝোপঝাড়ের আড়াল থেকে। আমরা বহুক্ষণ সেই ঝোপটার দিকে চেয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সেই দিকে এগিয়ে যেতে মন কিছুতেই চাইল না। সেই অশুভ ঝোপঝাড়ের ওপাশে এতক্ষণ যে কি নারকীয় কাণ্ড হয়েছিল তা আমরা জানতে পারলাম না। শুধু একটা ভয়ের শীতল স্রোত মেরুদণ্ড দিয়ে সোজা নিচে নেমে এলো। কতক্ষণ পরে সম্বিত ফিরে পেয়ে সামনে চেয়ে দেখলাম লণ্ঠনটা নিভে গেছে। তখনও ভোলার মৃতদেহ একইভাবে পড়ে আছে সেই শূন্য খাটুলিটা। আর ঘোতন, তার ভাগ্যে কি ঘটেছে কে জানে। সেই রাতে আমরা দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে ভোলার দেহটা নিয়ে কিভাবে যে গ্রামে পৌঁছেছিলাম তা একমাত্র ঈশ্বরই জানেন। এই ঘটনার পর কাকিমাদের গ্রাম সহ সব মহল্লা তোলপাড় হয়ে উঠেছিল। বহু দিন পর্যন্ত ঘোতনের খোঁজ খবর নানাভাবে করা হয়েছিল, কিন্তু আজও পাওয়া যায়নি। ঘোতন আর কখনো ফিরে আসেনি কাকিমার কাছে। মানিকদার মুখে এই কাহিনী শোনার পরে অনেক কাল কেটে গেছে, কিন্তু আজও যখনই মাঝে মাঝে ওই ঘটনার কথা মনে পড়ে যায়, আমি তখন অবাক হয়ে যাই। ওই ভয়াবহ অবিশ্বাস্য অলৌকিক ঘটনার কোনো রকম ব্যাখ্যাই আমার মন খুঁজে পায় না। তবুও প্রশ্ন থেকে যায়, কি দেখেছিলেন ভোলাদা যাতে তার মতো ওই রকম সাহসী যুবকেরও প্রাণ হারাতে হয়েছিল? দড়িগুলো ছিঁড়েছিল কে? ঘোতনদা। কাকে তাড়া করেছিল? আর তার নিজের ভাগ্যেই বা কি ঘটেছিল? এই প্রশ্নের জবাব আমি আজও খুঁজে পাইনি। আপনারা তো গল্প শুনলেন, দেখুন আপনারা যদি এর কোনো ব্যাখ্যা খুঁজে পান।
নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন অবিশ্বাস্য কাহিনী অবলম্বনে অশোক সিংয়ের কলমে তেঁতুলডাঙ্গার শ্মশানে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।